বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে গুরুত্ব সহকারে দেখছে ভারত। নির্বাচনের সরকারি ফল আসার আগেই ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক আবারও পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিল দিল্লি, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক ইস্যুর কারণে বাধাগ্রস্ত হবে না। তারেক রহমান জয়ের পরে চায়না ও পাকিস্তানের আগে ইন্ডিয়ার সরকার নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়েছে এবং তিনি আরও চাচ্ছে যে পুরনো স্মৃতিগুলো ভুলে যে আবার নতুন করে বন্দুকদের হাত বাড়িয়ে দিতে। তো আপনারা কি মনে করছেন, এর পিছে কি কোনো রহস্য লুকিয়ে আছে, না শুধু এটা বন্দুকদের হাতই বাড়িয়ে দিতে চেয়েছে ভারত? চলুন জেনে আসি, ভিডিওতে দেখি কি বলে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যুক্ত হল নতুন অধ্যায়। জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানান। এই সময় একটি গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন জানান মোদী। একই সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। মোদীর উষ্ণ অভিনন্দন বার্তা দুই দেশের শীতল সম্পর্ক কিছুটা রিসেট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। যদিও দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘদিনের বিশ্বাসের দেয়াল ও অমীমাংসিত নানা ইস্যু। তার পতন ও ভারতে তার আশ্রয়ের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে বহুগুণ। একই সঙ্গে সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন, বাণিজ্য বাধা এবং উস্কানিমূলক মন্তব্যের মতো পুরনো ক্ষোভ যুক্ত হয়েছে। দিল্লির সামনে প্রশ্ন এখন সম্পর্ক রাখবে কিনা তা নয়, বরং সম্পর্ক কিভাবে রাখবে তার উপর। এদিকে দীর্ঘ ১.৫ দশক পর দেশের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসা দিল্লির সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় ভারতের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছিল। পরবর্তীতে ২০১৪ সালে খালেদা জিয়ার ভারত সফরের সময় প্রণব মুখার্জির সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল হওয়াকে দিল্লি কূটনৈতিক অবজ্ঞা হিসেবে দেখেছিল। ফলে গত ১ দশকে দিল্লি এককভাবে শেখ হাসিনার সরকারের উপর কৌশলগত বিনিয়োগ করে। সময় বদলেছে, বদলাচ্ছে রাজনীতির নীতি। বিএনপি নেতৃত্ব দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ বলে এক ধরনের ভারসাম্য নীতির ইঙ্গিত দিচ্ছে। একই সময় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু এবং পাকিস্তানের সাথে বাণিজ্য ও সামরিক সহযোগিতার নতুন সম্ভাবনা দিল্লির জন্য সংবেদনশীল হয়ে দাঁড়িয়েছে। বিএনপির ব্যালেন্সিং পলিসি বা ভারসাম্য নীতি এখন দিল্লির জন্য বড় পরীক্ষা। দিল্লির ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের স্মৃতি পট্টনায়ক ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রী রাধা দত্ত ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে সম্পর্ক পুনর্গঠনের পথে কিছু বিষয় গুরুত্বপূর্ণ। দুই দেশেরই স্বার্থে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখা, জনমনে বিরূপতা না বাড়াতে রাজনৈতিক বাকযুদ্ধ ও উস্কানিমূলক মন্তব্য কমানো, এছাড়াও হাসিনার প্রত্যাপর্ণ প্রশ্নে বাস্তববাদী ও নীরব কূটনীতি অনুসরণ। বিশ্লেষকদের মতে ভারত যদি বড় প্রতিবেশী হিসেবে আত্মবিশ্বাসী ও সংযত কূটনৈতিক উদ্যোগ নেয়, আর বিএনপি সরকার যদি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখে, তবে একটি রিসেট সম্ভব। না হলে সম্পর্ক হয়তো পুরোপুরি ভাঙবে না, কিন্তু নিয়ন্ত্রিত প্রতিদ্বন্দ্বিতার পর্যায়ে আটকে থাকবে। শেষ পর্যন্ত ভৌগোলিক বাস্তবতা ও অর্থনৈতিক স্বার্থই দুই দেশকে আবার টেবিলে বসতে বাধ্য করবে। তবে প্রশ্ন শুধু কে আগে এগিয়ে আসবে এবং কতটা আন্তরিকভাবে। আগামীকাল অর্থাৎ ১৭ই ফেব্রুয়ারি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। ঠিক এই সন্ধিক্ষণে ভারতীয় মিডিয়া তোলপাড় করছে একটাই প্রশ্নে, ইউনূসের গন্তব্য কি বঙ্গভবন? ইন্ডিয়া.com-এর মতো সংবাদ মাধ্যমগুলো ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনকালে জিহাদিদের দ্বারা হিন্দু নির্যাতন এবং পাকিস্তানের সঙ্গে সখ্যতার সময়কাল হিসেবে নেতিবাচকভাবে চিত্রিত করছে। ভারতীয় বিশ্লেষকদের এই উদ্বেগের মূল কারণ স্পষ্ট। ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সম্পন্ন ও মেরুদণ্ড শক্ত ব্যক্তিত্ব যদি রাষ্ট্রপতি পদে থাকেন, তবে ঢাকায় দিল্লির একক আধিপত্য বা দাদাগিরি বজায় রাখা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ বিষয়ক কলামিস্ট ডেভিড বার্গম্যান এক্সে লিখেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে অভ্যন্তরীণ বিষয়ে এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হিসেবে
আন্তর্জাতিক অঙ্গনে কাজ করলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক হবে। বিএনপির পক্ষ থেকে অবশ্য বিষয়টি নিয়ে কৌশলী অবস্থান নেওয়া হয়েছে। তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেছেন, রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। তিনি স্পষ্ট করেন যে তারেক রহমান দেশের সেরা মেধাবীদের কাজে লাগাতে চান এবং অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাসী। তবে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট ভূমিকা নিয়ে আলোচনা হয়নি। হুমায়ুন কবিরের ভাষ্যমতে তারেক রহমান দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে সেরা খেলোয়াড়দেরই মাঠে নামাতে চান। দিল্লির মিডিয়া যখন জল্পনায় মত্ত, তখন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম সব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসের রাজনীতিতে বা কোনো সাংবিধানিক পদে থাকার জিরো ইন্টারেস্ট বা বিন্দু মাত্র আগ্রহ নেই। শফিকুল আলম বলেন, তিনি তার পুরনো কাজে ফিরতে চান। তিনি তার 3-0 ভিশন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ নিয়েই বিশ্বজুড়ে কাজ করবেন এবং তরুণদের সঙ্গে সামাজিক ব্যবসায় মনোনিবেশ করবেন। দিন শেষে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন কিনা তা নিশ্চিত হতে হয়তো তারেক রহমানের শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ভারতীয় মিডিয়ার এই অতি উৎসাহ এবং ভীতি প্রমাণ করে বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব তারা ক্ষমতায় দেখতে চায় না যারা দিল্লির চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। তারেক রহমানের শপথের আগে এই মিডিয়া প্রোপাগান্ডা আসলে দিল্লির স্নায়ু চাপেরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা এটা বুঝতে পেরেছেন যে ভারত আবার পুনরায় চাচ্ছে তাদের সম্পর্কটা জোরালো লাগাতে, এবং দেখার বিষয় হচ্ছে তারেক রহমান এতে কতদূর আগায়। এবং আপনারা কি মনে করছেন, এটা শুধু ফ্রেন্ডশিপ নাকি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ভারতের একটি? তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।